দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। একটি রাষ্ট্রের সুনাগরিক তৈরির প্রধান উৎস হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যের প্রতি কতটা যত্নশীল, মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ কোনো পাঠদান করা হয় কিনা, কোমলমতি শিক্ষার্থীদের মন বোঝা, তাদের মানসিক স্বাস্থ্য বোঝা, এই দায়িত্বটাও কতটুকু পালন করি আমরা পরিবারের থেকে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। অথচ মানসিক স্বাস্থ্য হলো একজন মানুষের ভালো থাকা মন্দ থাকার মূল কারণ। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য কার্যক্রম কতটা জরুরি শিক্ষার্থীদের জন্য। স্টুডিওতে আছেন মোহাম্মদপুর মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ জনাব আমিনুল হক এবং একই প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী সেলেস্টিনা বিদুষী হীরা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেই সেনসিটিভ ইস্যুটা নিয়ে আজকে আমরা আসলে কথা বলছি, যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা আসলে কতটা জরুরি এবং সেই জায়গাগুলোতে আসলে মনোনিবেশ করা। প্রথমেই একটু জানতে চাই যে মন এবং মানসিক স্বাস্থ্য এই বিষয়টা শিক্ষার্থীদের, যেহেতু একদম শুরু থেকেই শিক্ষার্থীরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, তাদের বিকাশটাও কিন্তু অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল। তো সেই বিষয়টা যদি একটু বিশ্লেষণ করেন। তো আমি শুরুতেই যদি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই, যে মানুষের মনটা কত গুরুত্বপূর্ণ বিষয়। ছোট একটা গল্প যদি বলি, একটা খুব সফল একজন ব্যক্তি, তো কোনো কারণে তার 4টা সংসার করতে হয়। প্রথম স্ত্রীকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। চতুর্থ স্ত্রী যে আছে তাকে তার অর্থ, ভালোবাসা, সম্পদ সবই তাকে দিয়ে রাখছে। দ্বিতীয় স্ত্রীকে কিছুটা সম্পদ দিছে, সে ওইটা ভালোভাবে দেখাশোনা করে। তৃতীয় স্ত্রীকে আরও সামান্য কিছু দিছে, কিন্তু প্রথম যে স্ত্রীর তার কোনো খোঁজ খবরই রাখে না। কিছুদিন পর ডাক্তার ওনাকে বলল যে আপনার তো এই অসুস্থতা হয়েছে, আপনি আর বেশি দিন বাঁচবেন না, মৃত্যু আপনার সন্নিকটে, কোনো অবস্থাতেই আপনার সমস্ত বিত্তশালীর মাধ্যমে ওইটা রিকভার করা সম্ভব হবে না। তো উনি সবাইকে ডাকলো, যেহেতু মৃত্যুর প্রস্তুতি, তো সে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই অবস্থায় আমার সাথে তোমরা কি কেউ আমার সাথে যাইতে রাজি আছো? আমার সাথে, আমার তো ভয় লাগে, একা একা আমি থাকতে পারবো না। তো সে সবাইকে ডাকে। তো চতুর্থ, যাকে সবচেয়ে বেশি আদর করা হয়তো, সে রাজি হইল না। তৃতীয়, সেকেন্ড, তারপরে এইভাবে তৃতীয় জন, কেউই রাজি হইল না। হঠাৎ করে প্রথম জন বলল, আমি আপনার সাথে যাইতে রাজি আছি। তো এই যে সেই যে প্রথম যে যাইতে রাজি হইল, তাকে মন বা আত্মার সাথে তুলনা করা হয়েছে। এটা একটা শক্তি, এবং এই শক্তিটা মানুষের ভিতর থেকে বের হয়ে গেলে সে তার নাম হয়ে যাচ্ছে লাশ। এই শক্তিটা যতক্ষণ মানুষের ভিতরে থাকে ততক্ষণ সে কার্যকর থাকে, সেটাকে মনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মন হচ্ছে একটা বস্তুহীন সত্তা, যে শক্তিটা মানুষের দেহটাকে পরিচালিত করে এবং যার মাধ্যমে সে কাজ করতে উদ্বুদ্ধ হয়। তো এইটাকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের সুস্থতার সংজ্ঞা দিছে যে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে একজন ব্যক্তি যখন সুস্থ হবে তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারবো। তো শারীরিকভাবে শুধু সুস্থ হইলে চলবে না। তাহলে আমরা যদি বলি 1/3 ধরি, তাহলে মানসিকভাবেও তাকে সুস্থ হইতে হবে। এই মনটাকে তার সুস্থ যদি রাখতে হয়, তাহলে এই 1/3 গুরুত্ব কিন্তু দিতে হবে। মানুষের শারীরিক রোগটা সৃষ্টি হচ্ছে কোনো একটা জীবাণুর দ্বারা, একটা অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু সে সেরে যাচ্ছে, কিন্তু মনের সমস্যাটা এরকম জীবাণুর দ্বারা সৃষ্টি হয় না, চোখে দেখা যাবে না। পারিবারিক সমস্যা, তার আবেগ, ব্যক্তিত্ব, সামাজিক কোনো সমস্যা, এসব কারণে কিন্তু তার মনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এই জন্যই তো বলছে যে পাগল মন, মন কেন এত কথা বলে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, নানান জনে নানান কথা বলছে, মনকে বিশ্লেষণ করছে। তো এই মানসিক সুস্থতা যদি একজন মানুষের মধ্যে আসে, তাইলে আমরা সামাজিক, শারীরিক, মানসিক 3 দিক থেকে সুস্থ হইলে সম্পূর্ণ সুস্থ আমরা তাকে বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে মনটাকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি হয়ে পড়ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। আপু, আপনার কাছে যদি আসতে চাই, আমি প্রথমেই একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আসলে একটা মানুষ ছোট থেকেই কিন্তু শিক্ষার প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হয় এবং সেখানেই তার মানসিক বিকাশ, অনেক কিছু সে শিখতে পারে, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে, চলাফেরা করতে হবে, সেই জায়গাগুলো, এবং সাথে কিন্তু একটা সময় থেকেই মানসিক চাপের জায়গাটাও শুরু হয়, যেহেতু একাডেমিক স্ট্রেস থাকে, আমাদের একটা কারিকুলাম, বাবা মার একটা এক্সপেকটেশন, সব বিষয়গুলো। আপনার ছোটবেলাটা কেমন ছিল?
কেমন চ্যালেঞ্জ ফেস করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে, এটা যদি একটু শেয়ার করেন। আমার পড়াশোনার জীবনে সেরকম কোনো বাধা আমি পাইনি। আমার ফ্যামিলিগত দিক থেকে আমি বেশ সাপোর্ট পেয়েছি। তবে শুধু যে ক্যাম্পাসের কথা বলবো তা না, আমার বাহিরের দিক থেকে অনেক ধরনের অনেক সমস্যা আমাকে ফেস করতে হয়েছে। পড়াশোনার একটি চাপ, তো নানান দিক থেকে দেখা যায় যে চলাফেরার দিক থেকেও অনেক সময়, যেহেতু আমি একজন নারী, চলাফেরার দিক থেকে অনেক সময় বাধাগ্রস্ত হয়েছি। তো সেই সব জিনিস যখন আমি আমার বাবা মাকে শেয়ার করতে পারতাম না, তখন সহপাঠীদের মাধ্যমে আমার বিদ্যালয়ে শিক্ষকদের সাহায্য আমি অনেক সময় নিয়েছি। সব কথা তো আর বাবা মাকে বলা যায় না। একদমই তাই। হ্যাঁ, তো এই জন্য শিক্ষকরা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। বাবা মাও সাহায্য করেছে, ঠিক তা নয় যে বাবা মা একদমই সাহায্য করেনি। তবে চেষ্টা করেছি যে নিজেকে মানসিকভাবে তৈরি করার জন্য, ভবিষ্যতে চলার জন্য। একদমই তাই। এই যে শেয়ারিং এর জায়গাটা, যে আমার মন খারাপ লাগছে বা আমি একটা চাপ অনুভব করছি, প্রথমে কিন্তু সহপাঠীদের মাধ্যমেই সেই বিষয়টা সামনে আসে। শিক্ষকদের সাথে কতটুকু আসলে আন্তরিকতা, একটা সম্পর্ক না থাকলে কিন্তু এই ব্যারিয়ারটা আসলে পার করা যায় না। তো সেটা কতটুকু আসলে পেয়েছেন, সহযোগিতামূলক আচরণ বা এই বিষয়গুলো? যখন ছোট ছিলাম সেটা তো আর শিক্ষকদের সাথে অত ফ্রিলি ভাবে আমরা শেয়ার করতে পারতাম না। এখন যখন আমরা একটা পর্যায়ে চলে এসেছি, যেমন ধরি আমার কলেজের কথাই বলি, যখন আমি আমার কলেজে যখন উঠেছি, অনেক ধরনের সমস্যা ফেস করেছি। যখন সহপাঠীদের মাধ্যমে আমাদের মোহাম্মদপুর মহিলা কলেজের কথা বলছি, সেখানে একটি কমিটি আছে, কাউন্সিলিং কমিটি। তো সেখানে আমরা যখন কোনো প্রবলেমে পড়ে যাই, তো এখন তো বড় হয়েছি, বাবা মাকে তো সব কথা বলা যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা সহপাঠীদের মিলে সেই কাউন্সিলিং যোগদান করি। যখন কোনো প্রবলেম হয় আমাদেরকে সাহায্য করে যে কিভাবে তুমি এই প্রবলেমটা থেকে কামব্যাক করবে। বর্তমান পরিস্থিতিতে যেমন এই 5ই আগস্টের কথাই বলি, আমরা এই ধরনের এই আন্দোলন, বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, একটা আন্দোলন হয়ে গেল। তো সেখানে একটি আমাদের মনের দিক থেকে বা মানসিক দিক থেকে একটি পড়াশোনার একটি চাপ সৃষ্টি হয়েছে, ব্যাঘাত ঘটেছে। সেই ক্ষেত্রে আমরা মানসিকভাবে অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েছি। তো সেখান থেকে চেষ্টা করছি আস্তে আস্তে শিক্ষার যে লক্ষ্যটা বা ক্যারিয়ার গঠনের দিক দিয়ে আস্তে আস্তে আমরা অগ্রসর হতে পারছি। এটা সম্পূর্ণ আমাদের মনের উপরই আসলে নির্ভরশীল পুরোপুরি অনেকটুকুই। এবং এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু আরো সাহায্য করছে সেই বিষয়গুলো আমরা আরো জানবো। আমরা একটু স্যারের কাছে জানতে চাই যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যের বিষয়টা নিয়ে সবসময় আসলে আমরা কথা বলি, আমরা দেখি যে শিক্ষার্থীদের মাঝে এখন যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা বা আত্মহত্যার মতো বিষয়ের প্রভাবও কিন্তু অনেক বেশি। কারণ আমরা যদি গত বছরের একটা জরিপও দেখি, যে একটা বেসরকারি প্রতিবেদনের জায়গা থেকে যদি একটু দেখি, প্রায় 550-রও বেশি স্টুডেন্ট মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু আত্মহত্যার শিকার হয়েছে বা তারা আত্মহত্যা করেছে। তো এই বিষয়টা আসলে কেন বা কি ধরনের মানসিক চাপ শিক্ষার্থীরা অনুভব করে বলে আপনি মনে করেন? আত্মহত্যার তো অন্যতম কারণ এই যে মানসিক স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্যের প্রতি যত্ন না নেওয়া, এবং এই যে একটা শিক্ষার্থী তার পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে যে সাপোর্ট পাচ্ছে না পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না। যেমন সে রাতে হয়তো ঘুমাইতে যাবে 1টায়, সে রাতে খাইলো 12টায়, রাতের তার ঘুম নাই, দিনের পর দিন রাতে ঘুম নাই, তার মধ্যে অস্থিরতা, দুশ্চিন্তা, ফ্রেন্ডদের মধ্যে সে রাত জাগাই যেন কাজ। সৃষ্টিকর্তা তো একটা নেচার যে তৈরি করছে, রাত হলো ঘুমের জন্য, হয়তো 11টার পরে বা 12টার পরে নিয়ম করে সে ঘুমাবে, তো ওই ঘুমাচ্ছে না। ওই রাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করলে ভালো, 11টা পর্যন্ত প্রয়োগ করলে, কিন্তু অপপ্রয়োগ অনেকেই আমরা করছি। এর মধ্যে দিনের পর দিন ঘুম হচ্ছে না, সে হয়তো খারাপ কোনো অ্যাপে যাচ্ছে। তো এইসব থেকে তার মধ্যে অসৎ সঙ্গ, তারপরে পারিবারিক প্রভাব, আমরা দেখি যে গবেষণায় ফলাফলের দ্বারা প্রমাণিত হয়েছে বংশগতি, পরিবার, পূর্বপুরুষের প্রভাব তার সন্তানের উপর পড়ে। 100 বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যাদের পূর্বপুরুষ হত্যা মামলার আসামি, জেলখানার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের সন্তানদের মধ্যে বা ব্রোকেন হোম, ভগ্ন পরিবার, যে মায়ের আদর পায় নাই, বাবার মায়ের স্নেহ, পিতার ভালোবাসা এইসব পায় নাই, তারা বঞ্চিত হয়েছে। বঞ্চনা তার মধ্যে ক্ষত সৃষ্টি করছে। এই ক্ষতর কারণে সে অনেক সময়
আত্মহত্যার দিকে প্রবণতা চলে আসে। তো এরকম একটা ঘটনা আমার কলেজে যে কাউন্সিলিং কমিটি, আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা মেয়ে, অনেক তারা সমস্যার কথা বলে। কাউন্সিলিং কমিটিতে মনোবিজ্ঞানীর শিক্ষক আছেন, সিনিয়র শিক্ষকরাও আছেন। তো আমিও যেহেতু মনোবিজ্ঞানের টিচার, তো আমিও মাঝে মধ্যে পরামর্শ দিই। তো ওই মেয়েটাকে কোনো অবস্থাতেই আত্মহত্যার প্রবণতা থেকে ফেরাইতে পারে না। ওরা পারা টিচার আমার কাউন্সিলিং কমিটি একদিন আমার কাছেও নিয়ে আসে, আমরা যথাযথভাবে তাকে কাউন্সিলিং করি এবং তার ভিতরে যে সুপ্ত ক্ষমতাটা আছে, মনটা যে আছে, মনটাকে আমরা একটু জাগিয়ে তোলার চেষ্টা করি। দেখা যায় যে পরবর্তীতে সে ভালোভাবেই এই ইন্টারমিডিয়েট পরীক্ষা উত্তীর্ণ হয় এবং ভালো জায়গায় চান্স পায়। তো আমরা এটাকে সফলতা মনে করি। তো এই জন্য মন দেহটাকে পরিচালনা করে। তো এটাকে যদিও আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, চিমটা দিয়ে ধরা যায় না বা কোনো কাগজ দিয়েও ধরা যায় না, মানুষের মধ্যে এটা শক্তি আছে, অস্তিত্ব আছে। এই শক্তিটাকে যদি মানে পজিটিভ লাইনে খাটাইতে পারে, তবে ওই স্টুডেন্ট, ওই ব্যক্তি, সে সফল হয়ে যাচ্ছে। এই জন্য আত্মহত্যা থেকে যদি ফিরাইতে হয়, তার এই যে শৃঙ্খলাপূর্ণ জীবনের মধ্যে আসতে হবে এবং তার মনটাকেই জাগ্রত করে তুলতে হবে এবং তাকে নিজেকে ভালোবাসার, আমি যে অনেক গুরুত্বপূর্ণ, আমি একটা মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ, এই বোধটা তার মধ্যে জাগ্রত করে দিতে হবে এবং নিজেকে নিজে ভালোবাসতে শিখতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। জি স্যার, এই যে কাউন্সিলিং কমিটির কথা বলছেন, এই উদ্যোগটা আসলে কিভাবে নেওয়া এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা এখন থাকাটা কতটা জরুরি? এইটা তো বিশেষ করে ওই যে আমার ছাত্রীও বললো, সেলেস্টিনা, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলেজ, আমি সাইকোলজির টিচার হিসাবে আমার কাছে মনে হয় যে যেমন অনেক কলেজেই সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিচাররা প্রবেশ করে। তো আমি যখন আমার এই কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করি, তো আমার কাছে এটা কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। মানুষ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, তো তার স্বাধীনতা থাকবে, বরং স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধ করছি, তো তাকে তো চাপায় রাখা যাবে না, তার করা যাবে না। তো আমি তাকে কিভাবে জাগ্রত করা যায়, মোটিভেশন, প্রেরণার মাধ্যমে সে যদি কাজে উদ্বুদ্ধ হয়, আমার প্রতিষ্ঠানও সফল হবে। তখন থেকেই আমি আমার এই কলেজে কাউন্সেলিং কমিটি গঠন করি এবং এই বিভিন্ন আমাদের মনোবিজ্ঞান সমিতিরও দাবি আছে যে স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় যদি প্রত্যেকটা স্কুলে একজন করে সাইকোলজিস্ট, কলেজগুলোতে একজন করে সাইকোলজিস্ট, এবং মাসে যদি 2বার হয় বা একবারও হয়, তাও যে আমরা দেখেছি আমার কলেজে এমনি সাইকোলজিস্টরাও গবেষণা করে দেখেছে, যারা আত্মহত্যা করে, যাদের মধ্যে নেগেটিভ প্রবণতা আছে, সব কিছুতেই নেগেটিভ, রাতে ঘুমাচ্ছে না, তো এই ধরনের ব্যক্তি বা শিক্ষার্থী, সে ছেলে হোক মেয়ে হোক, যদি কারো কাছে তার মনের কথাটা, অবদমিত যে আবেগটা, পুঞ্জীভূত আবেগ, যেই কারণে তার এই ক্ষতটা সৃষ্টি হয়েছে, এটা যদি সে অন্তত তার বন্ধুর কাছে, বিশেষ করে 2টা সেশন, একটা সেশন যদি সে ওইখানে বলতে পারে, তাহলে দেখা গেছে যে 60% 70%কে ফেরানো যায় আত্মহত্যার মতো সর্বনাশ থেকে। তো এই জন্য এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি সম্ভব হইতো, সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে যে কাউন্সেলিং কমিটি বা সাইকোলজিস্টের মাধ্যমে এই বিষয়গুলা যদি করে, তো আমরা আশা করি সহযোগিতা পাবো এবং শিক্ষার্থীরা তাদের মনের জোরটা পাবে, মনের শক্তি। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য কার্যক্রম ও শিক্ষার্থীদের জন্য এটা কতটা জরুরি, এই বিষয় নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য এটা কতটা জরুরি। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আমিনুল হক, অধ্যক্ষ মোহাম্মদপুর মহিলা কলেজ এবং একই কলেজের শিক্ষার্থী সেলেস্টিনা বিদুষী হীরা। আমরা স্যার এই বিষয়ে যেটা নিয়ে কথা বলছিলাম, মানসিক স্বাস্থ্যের উপর পরিবারের তো একটা বিশাল প্রভাব আছে। তো শিক্ষার্থীরা আসলে পরিবারের থেকে কতটা সাপোর্ট পেয়ে থাকে এবং এটা আপনারা কিভাবে আসলে অ্যাসেস করেন? এইটা মানসিক স্বাস্থ্যের বিষয়টা মূলত আমি যদি বলি, এই কোভিড-19 পরিস্থিতির পরে মানসিক স্বাস্থ্য যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ, রাষ্ট্র কিন্তু তাদের মধ্যে বোঝা গেছে
যে মনের জোরের কারণেই কোভিড-19 পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, এবং এরপর পরই মানসিক স্বাস্থ্য সম্পর্কে পরিবার ও সচেতন পরিবারগুলো এখনও অসচেতন পরিবার মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো অবস্থাতেই তারা কাউন্সিলরের কাছে যাবে না। মানসিক স্বাস্থ্য তো ওই যে বললাম যে জ্বর আসছে সে নাপা ট্যাবলেট খাবে ভালো হয়ে যাবে, এখন মানসিক স্বাস্থ্য তো এরকম না যে একটা ওষুধ খেয়ে ফেললে ভালো হয়ে যাবে। এটা তো তার অবদমিত আবেগ, পরীক্ষায় ব্যর্থতা, হতাশা, প্রেমে ব্যর্থতা, তার সারা রাত জাগা, অসৎসঙ্গ মেশা, কোনো একটা চাহিদা পূরণ না হওয়া, এইসব কারণে তার হয়েছে। এই যে কারণ ওইটার চিকিৎসা ওইটার থেকে তাকে মুক্ত করতে না পারলে তো তার মানসিক সমস্যাটা কাটবে না। তো এই জন্য একটু সময় লাগে, এবং এই মানসিক স্বাস্থ্য যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সিলেবাসেও মানসিক স্বাস্থ্য অধ্যায় এবং এই যে খাওয়া দাওয়া, রাতে ঘুমানো, এই বিষয়গুলো যে খুবই জরুরি এইটা তুলে ধরতে হবে। তুলে ধরতে পারলে তাহলে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যকে যদি সে গুরুত্বপূর্ণ মনে করে, একটা মানুষ, আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টিকর্তা আমাকে ব্রেন দিছে, আমি তো এইটাকে আমার অবহেলার কারণে আমি ব্রেনটাকে ধ্বংস করে দিচ্ছি। তো আমি চোখ দিয়ে ভালো জিনিস দেখতেছি না, আমি কান দিয়ে ভালো জিনিস শুনছি না, তো আমি বলতেছি ইতিবাচক জিনিসগুলো, হ্যাঁ পজিটিভ। একজন সাইকোলজিস্ট বলতেছে আমি যদি সবই পজিটিভলি দেখি, একটা নষ্ট ঘড়িকেও আপনি পজিটিভ হিসাবে দেখতে পারবেন। বলে যে সে তো 24 ঘন্টায় রাতের 12টা দিনের 12টা দুইবার সঠিক সময় দিচ্ছে। তো একজন আমি যদি নেগেটিভ চিন্তা করি যে না এটা তো নষ্ট, এটার কোনো কাজ নাই, আমি চিন্তাটাই যদি আমার পজিটিভ হয়, তো এইভাবে আমি পজিটিভলি চিন্তা করতে থাকলে আমার মধ্যে পজিটিভ দিক আসবে, এবং আমার মধ্যে অন্য মানুষকে ভালো তাকে আমি সহায়তা করা, প্রতিবেশীর সহায়তা করা, এইসব দিকের মাধ্যমে মূল্যবোধের চর্চা, আমরা যেটা মূল্যবোধের চর্চার মাধ্যমে মানসিক শক্তিটা তার মধ্যে গড়ে উঠবে এবং হতাশা দূর হয়ে যাবে। তার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে প্রচণ্ড, আমি পড়াশোনা শৃঙ্খলা অনুযায়ী করব, শুধু পরীক্ষার আগের দিন না, পরীক্ষার দিন সকালে আমি রিক্সা দিয়ে পড়তে পড়তে যে কেন্দ্রের মধ্যে হাজির হইলাম, এটা তো একটা চাপের একটা বিষয়। সাইকোলজিস্টরা বলতেছে যে পরীক্ষার জন্য একটা চাপ থাকবে, কিন্তু এটা ওভার হয়ে যাবে না, যেন ওই চাপে আবার আমি গাড়ির নিচে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করলাম। তো এইটা হবে না, একটা চাপ তো থাকতে হবে, যে চাপে আমাকে পরীক্ষার আগের রাত 10টা পর্যন্ত পড়লাম, সকালে 1 ঘন্টা নিতে হেল্প করবে, এইটা প্রয়োজন আছে। তো ওই জন্যই মানসিক সচেতনতা, পরিবার এবং রোলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে মানে আরো বেশি সচেতন পরিবারের দিক থেকেও আসলে হওয়া উচিত। আমি একটু আপুর কাছে যেতে চাই যে ক্যারিয়ারের ক্ষেত্রে, ক্যারিয়ার গঠন করা বা আপনি কি হবেন জীবনের লক্ষ্যটা আসলে ঠিক করা, এটা তো আমরা এখন যেহেতু আসলে খুবই প্রতিযোগিতামূলক একটা পরিবেশ আমরা দেখি, শুরু থেকেই কিন্তু মানুষ এটা নিয়ে আসলে চিন্তা করে, একদম এসএসসি এইচএসসি লেভেল থেকেই কিন্তু মানুষ চিন্তা করে যে আমি ভবিষ্যতে আসলে কোন দিকে যেতে চাই। সেখানে কিন্তু পরিবারের একটা প্রচ্ছন্ন প্রভাব থাকে, কারণ আমাদের যে কন্টেম্পোরারি সোসাইটি আমরা সবসময় দেখি যে বাবা মারা সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা এই বিষয়গুলোকে খুব ফোকাস করেন, তাই না? তো সেখান থেকে এই যে ক্যারিয়ার গঠন করা বা ক্যারিয়ারকে চুজ করার যে বিষয়টা, সেটা আসলে কিভাবে করেন, বা সেই জায়গাগুলোতে আসলে বাবা মাদের কোথায় কাজ করা উচিত বলে মনে করেন? আমার কথা বলবো না, অনেকের ক্ষেত্রে পরিবার থেকে একটা চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি করে যে আমার সন্তানকে এটা হতেই হবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার আপনার কথা অনুযায়ী হতেই হবে। তো সেক্ষেত্রে তার হয়তো বা কোনো সুপ্ত ইচ্ছা থাকে যে আমি ডক্টর ইঞ্জিনিয়ার না হয়ে অন্য কিছু হতে চাই, অন্য কিছু করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, কিন্তু সেই ক্ষেত্রে বাবা মার যে চাপটা সৃষ্টি হয় সেক্ষেত্রে তাকে সেই দিকেই অগ্রসর হতে হয়। আমার কথা বলতে গেলে হচ্ছে আমি আমার পারিবারিক দিক থেকে সেরকম কোনো চাপ পাইনি। আমার বাবা মা সবসময় চেয়েছে, আমার বাবা একজন শিক্ষক, আমার মা হাউসওয়াইফ, তো সেই সবসময় চেয়েছে যে আমার সন্তান যেটা করবে তার পড়াশোনা, যেমন সাবজেক্ট চুজ করা, তার মানসিক দিক থেকে সে কোনটা চাচ্ছে, কোনটা নিতে পারছে, সেই দিকে আমাকে সবসময় সাপোর্ট করেছে যে তুমি এটা করতে চাচ্ছ, তুমি এটা করো। এক্ষেত্রে বলতে পারবো যে আমি অতটা চাপ ফিল করিনি, কিন্তু আমার সহপাঠীরা অনেকেই আছে, তো সেই চাপটা সে ফিল করেছে। সে হয়তো বা করতে চাচ্ছে অন্য কিছু, কিন্তু তার পারিবারিক, তার মানসিক, সামাজিক একটা চাপের কারণে সে হচ্ছে সেই দিকে তার মন না চেতেও সে সেখানে, যে মানুষ কি বলবে, আত্মীয় স্বজনের একটা চাপ থাকে, সেখানে একটা এক্সপেকটেশনের জায়গাতে স্বাভাবিকভাবে অনেকে খুব
ভিন্ন পেশা বেছে নিতে হয়, কারণ যদিও তার সেটা হয়তো বা পছন্দ না হ্যাঁ। এই জায়গাটা। জি স্যার, আমরা এই বিষয়টাতে যদি একটু বলি যে আমরা সবসময় বাবা মারা দেখি যে কি করে সিজিপিএ হাই করতে হবে সেই বিষয়গুলোতে আসলে ফোকাস করা হয়, যে বাচ্চাটা পড়াশোনা করছে কিনা, কিন্তু একটা সন্তান বা একটা মানুষের সামগ্রিক বিকাশে কিন্তু সৃজনশীলতা, মননশীলতা, মূল্যবোধের চর্চা, সাংস্কৃতিক চর্চা, এই সব কিছুরই কিন্তু আলাদা আলাদাভাবে এটার প্রয়োজন। তো সেখানে আসলে কতটুকু কাজ করাটা জরুরি এবং পরিবারের পক্ষ থেকেও আসলে এই বিষয়ে কতটুকু সচেতন হওয়া জরুরি? না, আপনি যথাযথই বলেছেন যে শুধু শিক্ষার দ্বারাই যদি একজন মানুষ সফল হইতো, প্রাতিষ্ঠানিক শিক্ষা, তাহলে এত যারা আপনি যদি বিশ্বের 100 জন সফল ব্যক্তির ব্যক্তিত্ব স্টাডি করেন, দেখবেন যে তারা হয়তো কেউ গণিতে ফেল করছে। বিখ্যাত বলে আলিবাবা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা, সে গণিতে ফেল করছিল, 1 পাইলো। তো সে হার্ভার্ডে বারবার ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছে, কোনোবারই সে ভর্তি পরীক্ষায় ভর্তি হইতে পারে না। তো সে থেমে থাকে না, এই চেষ্টা করছে, চেষ্টা করতে করতে একসময় সে এখন বিশ্বের সবচেয়ে বড় গোডাউন আলিবাবা, যেখান থেকে ওই প্রযুক্তির মাধ্যমে বলে যে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা নিয়ে তার নিজস্ব কোনো মাল নাই, কিন্তু সারা বিশ্বই তার কানেক্ট করে দিয়েছে সবাইকে, কালেক্ট করে নিচ্ছে। বলতেছে যে এখন 53,000 কর্মকর্তা কর্মচারী তার অধীনে জব করে। তো এই যে সে একটা, আমার কথা হলো যে এরকম জিপিএর জন্য চাপ না দিয়ে সে পড়াশোনা করবে, সে শৃঙ্খলাপূর্ণভাবে পড়তেছে কিনা, কো কারিকুলার, সে আদর্শ মানুষ হবে, একজন ভালো মানুষ, একটা ভালো মানুষ হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতেছে যে 10টা যোগ্যতাকে মানদণ্ড হিসাবে চিহ্নিত করছে। তার মধ্যে বলছে যে সমস্যার সমাধান ক্ষমতা তার থাকতে হবে, তার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে, তার মধ্যে তার ক্রিয়েটিভিটি থাকতে হবে, চিন্তন ক্ষমতা থাকতে হবে, তার বুদ্ধি, ব্যক্তিত্ব, অন্যকে আকর্ষণ করার ক্ষমতা, মানুষের সাথে মিশবার ক্ষমতা, মানুষকে ভালোবাসার ক্ষমতা, নৈতিকতা, মূল্যবোধ, এই সব জিনিস, মানুষের উপকার করার ক্ষমতা, এই জিনিসগুলা মানুষের মধ্যে থাকতে হবে। তাহলে সে কিন্তু সফল হয়ে যাবে। অনেক গোল্ডেন 5 প্রাপ্ত, ওই যে আমি দেখলাম যে কোনো একটা পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কর্মক্ষেত্রে গিয়ে সে একটা উশৃঙ্খল দ্বন্দ্ব হলো, সে ওইখানে ওইটা সমাধান করতে পারে না, সামাজিক দক্ষতার জায়গাগুলো হয়তো তার সাথে মিশতেই পারছে না। তো এই বিষয়গুলা যে জিপিএ ভিত্তিক রেজাল্ট, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ফোকাস না করে শিক্ষাটা লাগবে, এবং অন্যান্য যোগ্যতাও যেন আমার মধ্যে আসে। সেটা বাবা মা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, এই তার সাথী বন্ধু, এইগুলার থেকে, দেশের ব্যবস্থাপনা, এসব থেকেই কিন্তু সে অর্জন করবে। তো এই আমি সেলেস্টিনা হিরার কাছে জানতে চাই, আপনি একটু আগে বলছিলেন যে আমরা স্বাভাবিকভাবে যারা নারী শিক্ষার্থী তাদেরকে কিন্তু, যেহেতু আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, অনেক ধরনের কিন্তু পারিপার্শ্বিক চাপ, অনেক ধরনের একটা নেগেটিভ বা নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখিও কিন্তু আমাদেরকে হতে হয় খুব স্বাভাবিকভাবেই। তো সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন এবং কিভাবে এটা ওভারকাম করা যায়, বা আপনারা আপনাদের সহপাঠীদেরকে কিভাবে করে সেই বিষয়গুলোকে আপনারা সাহায্য করে থাকেন, মানসিক সহায়তা দিয়ে থাকেন, সেই বিষয়টা যদি একটু শেয়ার করেন আপনার অভিজ্ঞতা জায়গা থেকে। বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে হচ্ছে আমাদের তো সাধারণত চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। কেউ আমাদেরকে কোনো কটূক্তি কথা বলছে, কেউ বাজে একটি কথা বলছে, সেই কথাটি মানে মানসিক দিক দিয়ে সবাই বাহ্যিক দিকটা তো দেখে যে ঠিক আছে স্বাভাবিক, কিন্তু মানসিক দিক দিয়ে কেউ দেখতে চায় না যে আমরা কিরকম ফিল করছি বা আমাদের কতটা খারাপ লাগছে। তো সেই কথাগুলো যখন আমরা সহপাঠীদের সাথে শেয়ার করি, তারাও আমাদেরকে কোনোভাবে একটু কাউন্সেলিং করতে চায় যে না, কোনো ব্যাপার না, কিছু হবে না, এটা কিছু হয়নি। নিজেদের মনের যতটা শক্তি অর্জন মানে ধারণ করতে হয় তা করার চেষ্টা করি, সেভাবেই কামব্যাক করার ট্রাই করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি যে আমি একজন নারী, যেসব সমস্যা আমরা ফেস করি, তো সেই ক্ষেত্রে আমার সহপাঠীরাও যেন সেরকম না করে, বা আমাদের ছোট যে জেনারেশনটা আছে তাদেরকেও মানসিকভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি যে সবার কথায় কান দিলে চলবে না, নিজেদেরকে এগিয়ে যেতে হবে। আর সামাজিকভাবে দেখতে গেলে হচ্ছে পারিবারিক দিকেও কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু অনেকভাবে আমাদের পরিবারকে চাপ দেয়। তো সেই চাপের ক্ষেত্রে থেকে যে বাল্য বিবাহটা অনেক বেশি সেই দিকটাও উঠে আসে, যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, তারপরে আরো তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া, যেটা হচ্ছে এখন বা নিজের পেশাগত জীবনটাকে সেভাবে করে হয়তো বা কিছু সরে আসা। তো সেই ক্ষেত্রে
জি, অনেক ধন্যবাদ। আমি এই বিষয়টা নিয়ে স্যারের কাছে জানতে চাই যে শিক্ষার্থীরা কি আসলে তাদের মনের গোপন কথা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বলতে পারে শিক্ষকদের সাথে, বা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কতটুকু আসলে আন্তরিকতামূলক সম্পর্ক হওয়া উচিত, এবং সেই জায়গাগুলোটা আসলে কিভাবে কাজ করা উচিত? ওইটাই আমরা বলতেছিলাম যে আমরা যদি এডুকেশনাল সাইকোলজিস্টদের কথা বলি, শিক্ষার্থী, শিক্ষার পদ্ধতি, শিক্ষার পরিবেশ, তিনটাকে তারা মূল গুরুত্ব দিয়েছে। সেখানে 1 নম্বরে রাখা হয়েছে শিক্ষার্থীকে। তো সেই ক্ষেত্রে আমরাও দাবি জানাচ্ছি বারবার, শিক্ষার্থী যেন তার মনের কথাটা বলতে পারে, সে যেন শিক্ষক যেন শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিগুলোর মধ্যে পার্টিসিপেটরি যে নতুন পদ্ধতিগুলো আসতেছে অংশগ্রহণমূলক, সেই রকম একটা পরিবেশ আমরা আমার কলেজে, মোহাম্মদপুর মহিলা কলেজে আমরা সৃষ্টি করেছি। যেহেতু আমি সাইকোলজির স্টুডেন্ট ছিলাম, সাইকোলজির শিক্ষক, সাইকোলজির এই মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে সে যেমন তার শিক্ষণটা ভালো হবে, তার স্মৃতিশক্তি ভালো হবে, তার মনোযোগ বাড়বে, এবং সে কিন্তু তার পরীক্ষা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী অন্যান্য সব কিছুতেই আত্মবিশ্বাস তার জন্ম নেবে। আত্মবিশ্বাস জন্ম নিলে যুবকরাই, তরুণরাই পারে কিন্তু এই পৃথিবীকে চেঞ্জ করে দিতে। তারাই বলতে পারে 36 জুলাই, আমি তো বুঝতেই পারি না 36 জুলাই কি প্রথম দিকে, পরে বুঝলাম যে 5 দিন যোগ করে এটা 36 জুলাই হয়েছে। এইভাবে তারা পরিবর্তন করে তারাই জেনারেশন জি হইতে পারে। তারাই বলতে পারে যে পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আমি আকাশ পরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পরে, সেই নজরুলের সেই কবিতার মতো করে তারাই কিন্তু বলতে পারে। তো সেই জন্য আমার মনে হয় যে তারাই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জেলখানার ভিতরে নিয়ে রাখছে, ওইখানে বৈশা লেখা শুরু করে দিছে, কারারে লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, লাথিমার ভাঙরে তেলা। তো এই যে তরুণদেরকে যদি আমরা এই মনের দিক থেকে বেশি করে শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের দেশ এই নিকট ভবিষ্যতে যত রকম সামনে এখন বাধা বিপত্তি চারদিকে দেখা যাচ্ছে, সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ হীরা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুব ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সচেতনতা বাড়াতে হবে পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। কারণ শিক্ষার্থীদের মন বুঝতে না পারলে, তাদের মনের কথা না শুনলে মানসিক স্বাস্থ্য আমরা ভালো রাখতে পারবো না। আর তাই শিক্ষক শিক্ষার্থীদের উচিত সংকীর্ণতা ভুলে, অতি চালাকি না করে সবার সাথে মন খুলে কথা বলা, মানসিক স্বাস্থ্য সচেতন হওয়া। তবেই পরিবার তথা শিক্ষা প্রতিষ্ঠান মানসিক স্বাস্থ্য উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।